হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলওয়ে গ্রুপ ডি এক্সাম 2025-এর জন্য জেনারেল সায়েন্স আর ফিজিক্সের ম্যাথসের যে সিরিজটা আমরা শুরু করছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 39। আজকে আমরা আবারও একটা রেলের যে গ্রুপ ডি পরীক্ষার এক্সাম হয়েছিল 2018 সালে, তার একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সেট সম্পূর্ণ আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে বিদ্যুৎ প্রবাহের এসআই ইউনিটটা কি। ঠিক আছে, দেখো বিদ্যুৎ প্রবাহ মানে কি, সবার প্রথম কিন্তু তোমাকে বিদ্যুৎ প্রবাহ মানে জানতে হবে কি, বিদ্যুৎ প্রবাহ মানে কিন্তু হয়ে যাচ্ছে তোমার কারেন্ট। ঠিক আছে, তো কারেন্টের বা দেখো এখানে কিন্তু লিখেও দিয়েছে যে ইলেকট্রিক কারেন্টের, তো ইলেকট্রিক কারেন্টের এসআই ইউনিট কি সেটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। তো দেখো এখানে কি কি অপশান দিয়েছে, আমরা একবার অপশানগুলো দেখে নিই। অ্যাম্পিয়ার দিয়েছে, মাইক্রো অ্যাম্পিয়ার দিয়েছে, ভোল্ট দিয়েছে আর মিলি অ্যাম্পিয়ার দিয়েছে। দেখো আমরা কিন্তু জানি যে কারেন্ট বা বৈদ্যুতিক প্রবাহের যে এসআই ইউনিট সেটা কি হয়ে থাকে, সেটা কিন্তু অ্যাম্পিয়ার হয়ে থাকে। তাই অ্যাম্পিয়ার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, যে বৈদ্যুতিক প্রবাহ হয় বা ইলেকট্রিক কারেন্ট হয় তার যে এসআই ইউনিট সেটা কিন্তু অ্যাম্পিয়ারে প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, তাই এখানে কিন্তু মাইক্রো অ্যাম্পিয়ারও হবে না, মিলি অ্যাম্পিয়ারও হবে না। এবার দেখো এখানে কিন্তু ভোল্ট আছে, এই ভোল্টটা কিসের ইউনিট, তো মনে রাখবে ভোল্ট হচ্ছে যে বিভব পার্থক্য থাকে, সেই বিভব পার্থক্যের যে এসআই ইউনিট হয়ে থাকে সেটা কিন্তু ভোল্ট হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 2 নম্বর কোশ্চেন, 60 গ্রাম হিলিয়ামে কতগুলি মোল বর্তমান। ঠিক আছে, দেখো কি বলেছে, যে 60 গ্রাম হিলিয়াম, এইচই মানে কি, এইচই মানে কিন্তু হয়ে যাচ্ছে তোমার হিলিয়াম, যে 60 গ্রাম হিলিয়ামে কতগুলি মোল থাকে সেটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। দেখো সবার প্রথম কিন্তু এই অঙ্কটা করার জন্য তোমাদেরকে জানতে হবে যে হিলিয়ামের যে মোলার মাস সেটা কত হয়ে থাকে। দেখো হিলিয়ামের যে অ্যাটমিক মাস সেটা কিন্তু 2 হয়ে থাকে, আর হিলিয়ামের যে মোলার মাস সেটা কি হয়ে থাকে, সেটা কিন্তু হয়ে থাকে 4। এবার যেহেতু আমাদেরকে মোল বের করতে দিয়েছে, তাই কি করতে হবে, সিম্পল কিন্তু যতগুলো মোল দিয়েছে অর্থাৎ তোমার কিন্তু মানে যতটা ওজন দিয়েছে, 60 গ্রাম ওজন দিয়েছে, সেই 60 গ্রামকে হিলিয়ামের যে মোলার মাস আছে অর্থাৎ 4, সেটা দিয়ে তোমার ভাগ করতে হবে। তো 4 দিয়ে 60কে ভাগ করলে আমরা কত পাবো, 4 দিয়ে 60কে ভাগ করলে কিন্তু আমরা পেয়ে যাবো 15, আর 15 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবার আমরা দেখবো যে আমাদের অপশানের মধ্যে 15 কোথাও আছে কিনা। তো দেখো এখানে কিন্তু যে অপশান নাম্বার 4 আছে, সেই অপশান নাম্বার 4-এ কিন্তু তোমার আছে 15। তাই সঠিক অ্যান্সার কিন্তু কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হিলিয়ামের 60 গ্রাম হিলিয়ামে কতগুলি মোল বর্তমান, 60 গ্রাম হিলিয়ামে কিন্তু 15 মোল অণু বর্তমান। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 3 নম্বর কোশ্চেন, কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়াতে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়ার কী ধরনের বিক্রিয়া। দেখো কি বলছে, যে কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়াতে কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার প্রক্রিয়া কেমন বিক্রিয়া। দেখো আমরা এখানে যদি বিক্রিয়াটাকে এখানে লিখি তাহলে আমরা কি পাবো, দেখো কার্বন পেলাম, কি বলেছে, কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া, তো কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া হলো C+O2 হলো। তো আমরা এখানে প্রোডাক্টে কি পেলাম, আমরা কিন্তু প্রোডাক্টে পেলাম হচ্ছে CO2। ঠিক আছে, কী পেলাম আমরা প্রোডাক্টে, আমরা কিন্তু প্রোডাক্টে পেলাম CO2। এবার তোমরা যদি এখানে খেয়াল করো দেখবে দুটো আলাদা আলাদা এলিমেন্ট ছিল, তারা কিন্তু এক হয়ে গেল। তো যখন দুটি আলাদা এলিমেন্ট একসাথে যুক্ত হওয়ার পর নতুন আরেকটা এলিমেন্ট তৈরি করে, তাকে কেমন ধরনের বিক্রিয়া বলা হয়, তাকে কিন্তু বলা হয় তাকে সংযোজন বা কম্বিনেশন রিয়াকশান। এবার আমরা দেখবো আমাদের অপশানে কী আছে। তো দেখো এখানে অপশানগুলো একবার আমরা দেখে নিই। কী বলেছে, যোগাত্মক প্রক্রিয়া, প্রতিস্থাপন প্রক্রিয়া, দহন প্রক্রিয়া আর বিকার বিক্রিয়া। দেখো এখানে যদি তুমি দেখো, তো এখানে কিন্তু যেটা সংযোজন, সেই সংযোজনকেই কিন্তু এখানে বলা হয়েছে যোগাত্মক বিক্রিয়া অর্থাৎ কম্বিনেশন। এই কম্বিনেশন, ঠিক আছে, কম্বিনেশন, এই কম্বিনেশনকেই কিন্তু বাংলাতে বলা হয়ে থাকে, কম্বিনেশনকেই কিন্তু বলা হয়ে থাকে যোগাত্মক। ঠিক আছে, তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কম্বিনেশন রিয়াকশান, বা যদি আমরা এটার বাংলা করি তাহলে হয়ে যাবে যোগাত্মক বিক্রিয়া। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 4 নম্বর কোশ্চেন, ব্লিচিং পাউডার জলে যোগ করা হলে কোন গ্যাস নির্গত হয়। ঠিক আছে, ব্লিচিং পাউডার আমরা সকলে জানি, ব্লিচিং পাউডার কী কাজে ব্যবহার করা হয়। দেখো ব্লিচিং পাউডার কিন্তু বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয়ে থাকে। এক হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে যে তোমার হচ্ছে ময়লা আবর্জনা থাকে অর্থাৎ শ্যাওলা জাতীয় যে জিনিসগুলো থাকে সেগুলোকে মারতে কিন্তু ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়ে থাকে। আর ব্লিচিং পাউডারের সবথেকে কমন ইউজ কিন্তু হয়ে যাচ্ছে ডিসইনফেক্ট্যান্ট হিসাবে, অর্থাৎ জলের ভেতরে থাকা কোনো রকম তোমার হচ্ছে ব্যাকটেরিয়াকে কিন্তু মারতে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়ে থাকে। এবার এই ব্লিচিং পাউডারকে তোমার হচ্ছে ব্লিচিং পাউডারের যে রাসায়নিক নাম সেটা কি, তো মনে রাখবে ব্লিচিং পাউডারের যে রাসায়নিক নাম সেটা কিন্তু হয়ে যাচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরেট। ঠিক আছে, ক্যালসিয়াম হাইপোক্লোরেট এটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার হচ্ছে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম। এবার দেখো রাসায়নিক সংকেত তাহলে কী হবে, রাসায়নিক সংকেত কিন্তু হয়ে যাবে CaOCl2। ঠিক আছে, এটা কিন্তু কি, এটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে যে রাসায়নিক ব্লিচিং পাউডারের যে রাসায়নিক তোমার হচ্ছে
সংকেত সেটা কিন্তু হয়ে যাচ্ছে CaOCl2। এবার দেখো কি বলেছে, এবার বলেছে ব্লিচিং পাউডার যদি আমরা জলে যোগ করি তাহলে কোন গ্যাস নির্গত হবে। তো ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান দিয়েছে, কার্বন ডাইঅক্সাইড দিয়েছে, কার্বন মনোক্সাইড দিয়েছে, ক্লোরিন দিয়েছে আর হাইড্রোজেন দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে, তো মনে রাখবে ব্লিচিং পাউডারকে জলে যোগ করলে কোন গ্যাস নির্গত হবে, তো সেখানে কিন্তু আমাদের ক্লোরিন গ্যাস নির্গত হবে। এবার এই ক্লোরিন গ্যাস সম্পর্কে আমরা কিছু ফ্যাক্ট জেনে নিই। দেখো ক্লোরিন গ্যাসের পারমাণবিকতা কত, ক্লোরিন গ্যাসের পারমাণবিকতা কিন্তু হয়ে যাচ্ছে তোমার 17, অর্থাৎ এর যে পারমাণবিক সংখ্যা সেটা কত, সেটা কিন্তু 17 হয়ে যাচ্ছে। আর এটা পর্যায় সারণীর কোন গ্রুপে আছে, তো এটা কিন্তু পর্যায় সারণীর যে তোমার 17 নম্বর গ্রুপ আছে সেই 17 নম্বর গ্রুপ আছে। আর 17 নম্বর গ্রুপটা কাদের গ্রুপ, 17 নম্বর যে গ্রুপটা সেটা কিন্তু হ্যালোজেন মৌলের গ্রুপ, ঠিক আছে। আর এই ক্লোরিনও কিন্তু নিজেও একটা হ্যালোজেন। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে। আজকের 5 নম্বর কোশ্চেন, যে দেহভঙ্গি ও শারীরিক ভারসাম্য এবং ঐচ্ছিক চলাফেরার নির্ভুলতা বজায় রাখার জন্য কোনটা দায়ী। এক কথায় কি বলতে চেয়েছে, এক কথায় বলতে চেয়েছে কিন্তু আমাদের যে শরীরের যে ব্যালেন্স, ঠিক আছে, আমাদের শরীরের যে ব্যালেন্স সেটা আমাদের মস্তিষ্কের কোন অংশটা দিয়ে কন্ট্রোল হয়। তো ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, লঘু মস্তিষ্ক দিয়েছে, গুরু মস্তিষ্ক দিয়েছে, মেরুদণ্ড দিয়েছে আর মধ্য মস্তিষ্ক দিয়েছে। তো আমরা কিন্তু সকলেই অবগত যে আমাদের শরীরের যে ব্যালেন্স সেটা আমাদের ব্রেনের কোন অংশটা দিয়ে তোমার হচ্ছে কন্ট্রোল হয়, সেটা কিন্তু লঘু মস্তিষ্ক দিয়ে কন্ট্রোল হয়। এটা কিন্তু তোমরা মনে রাখবে, আমাদের ব্রেনের যে কন্ট্রোলিং পাওয়ার আছে, অর্থাৎ ব্যালেন্সের ক্ষেত্রে যে কন্ট্রোলিং পাওয়ার আছে সেটা কিন্তু লঘু মস্তিষ্ক তোমার সেই কাজটা করে থাকে। আমাদের শরীরকে কিন্তু ভারসাম্য বজায় রাখতে বা আমাদের যে চলাফেরার যে নির্ভুলতা, অর্থাৎ ঠিকভাবে হাঁটতে, ঠিক আছে, পড়ে না যেতে, এগুলো কিন্তু লঘু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে থাকে, ঠিক আছে। এবার দেখো এখানে কি আছে, এখানে কিন্তু আছে সুষুম্না কাণ্ড। এই সুষুম্না কাণ্ডের কাজ কি, তো মনে রাখবে এই যে সুষুম্না কাণ্ড আছে, এই সুষুম্না কাণ্ডের কাজ কিন্তু হয়ে যাচ্ছে যে রিফ্লেক্স অ্যাকশন, ঠিক আছে। এক সেকেন্ড, যে সুষুম্না কাণ্ড আছে সেই সেই যে সুষুম্না কাণ্ড আছে সেই সুষুম্না কাণ্ডের কাজ কি, আমাদের যে রিফ্লেক্স অ্যাকশানগুলো হয়ে থাকে, ঠিক আছে, যে রিফ্লেক্স অ্যাকশান যেগুলোকে বাংলাতে কী বলা হয়ে থাকে, প্রতিবর্ত ক্রিয়া। অর্থাৎ তোমার হচ্ছে মনে করো চোখের লাইট পড়লে চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যাওয়া, বা হাতে তোমার হচ্ছে কোনো রকমভাবে যদি খুব গরম জিনিস লাগে বা ছ্যাঁকা লাগে তাহলে হাতটা সরিয়ে নিয়ে আসা, এগুলো কিন্তু প্রতিবর্ত ক্রিয়া বা তোমার হচ্ছে রিফ্লেক্স অ্যাকশান। এগুলোকে কিন্তু মেরুদণ্ড বা আমাদের সুষুম্না কাণ্ড নিয়ন্ত্রণ করে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে। আজকে 6 নম্বর কোশ্চেন, যে ড্যাশ হলো, এখানে কি হবে, এখানে কিন্তু হয়ে যাচ্ছে এটা একটা তোমার হচ্ছে ড্যাশ থাকবে। ড্যাশ হলো সেই প্রক্রিয়া যাতে লবণ ও জল গঠন করতে অম্ল এবং ক্ষার বিক্রিয়া করে। দেখো কি বলেছে, এটা কিন্তু বিক্রিয়া থেকে, দেখো বিভিন্ন রকমের বিক্রিয়া কিন্তু হয়ে থাকে। তোমাদেরকে আগে একটা পড়ালাম যে কম্বিনেশন রিয়াকশন হয়ে থাকে, সেরকমভাবে কিন্তু তোমার হচ্ছে সংযোজন যেটাকে বলা হয়ে থাকে, কম্বিনেশনকে বলা হয়ে থাকে সংযোজন বিক্রিয়া। ঠিক সেরকম করে তোমার বিস্থাপন বিক্রিয়া হয়ে থাকে, সেরকম করে কিন্তু তোমার হচ্ছে প্রশমন বিক্রিয়া হয়ে থাকে, সেরকম করে কিন্তু তোমার হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে থাকে। এই প্রত্যেকটা বিক্রিয়ার কিন্তু কিছু নিজস্ব স্ট্রাকচার আছে। এইবার দেখো এখানে কি বলেছে, যে কোন বিক্রিয়াতে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া হয় এবং পরবর্তীকালে তোমার হচ্ছে প্রোডাক্ট হিসেবে কি পাওয়া যায়, পরবর্তীকালের প্রোডাক্ট হিসেবে কিন্তু লবণ এবং জল পাওয়া যায়। কি বললাম, দুটো তোমার হচ্ছে জিনিস থাকবে, একটা অ্যাসিড থাকবে আর একটা ক্ষার থাকবে। অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া হবে, অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ার ফলে কি হবে, যে প্রোডাক্ট হবে সেটা তোমার হচ্ছে একটা লবণ তৈরি হবে আর এক কিন্তু তোমার জল তৈরি হবে। তো মনে রাখবে এই ধরনের বিক্রিয়াকে কিন্তু বলা হয়ে থাকে প্রশমন বিক্রিয়া। কি বলা হয়ে থাকে, প্রশমন বিক্রিয়া। ইংলিশে কি বলা হয়ে থাকে, ইংলিশে কিন্তু বলা হয়ে থাকে নিউট্রিলাইজেশন, ঠিক আছে, নিউট্রিলাইজেশন প্রক্রিয়াও কিন্তু বলা হয়ে থাকে ইংলিশে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে। আজকে 7 নম্বর কোশ্চেন, সূত্র C6H14 হাইড্রোকার্বনের প্রতিনিধিত্ব করে। অর্থাৎ এক কথায় কিন্তু আমাদেরকে বলতে হবে যে এই যে C6 আছে আর এই যে তোমার হচ্ছে C6H14 আছে, এটা কিসের রাসায়নিক ফর্মুলা, ঠিক আছে, বা কোন হাইড্রোকার্বনের রাসায়নিক ফর্মুলা কিন্তু হয়ে যাচ্ছে C6H14। তো আমরা একবার অপশানগুলো দেখে নিই। অপশানগুলো কী বলেছে দেখো, অপশান কিন্তু বলেছে হেপটাইন, হেক্সাইন, হেক্সেন আর হচ্ছে হেক্সান। তো সঠিক অ্যান্সার কী হবে, তো মনে রাখবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হেক্সেন। যে হেক্সেনের যে রাসায়নিক সংকেত আছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার C6H14, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো তোমাদেরকে আমি আগের দিনকে একটা জিনিস শিখিয়েছিলাম, বলেছিলাম যদি কোনো তোমার হচ্ছে মৌলের মানে কোনো হাইড্রোকার্বনের পরে যদি এন থাকে আর কোনো হাইড্রোকার্বনের শেষে যদি ইন থাকে, তো এই দুটোর মাঝখানের পার্থক্য কী, ঠিক আছে, এই দুটোর মাঝখানে যে পার্থক্য আছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। যদি কোনো হাইড্রোকার্বনের নামটা এন দিয়ে শেষ হয় সেক্ষেত্রে সেটা কেমন ধরনের হাইড্রোকার্বন হয়ে থাকে, আর যদি কোনো হাইড্রোকার্বন ইন দিয়ে শেষ হয় তাহলে সেটা কেমন ধরনের হাইড্রোকার্বন হয়ে থাকে, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা কিন্তু তোমাদের জন্য একটা HW থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে। আজকের 8 নম্বর
কোশ্চেন, নিম্নলিখিত কোন গ্যাসটি পাউরুটি অথবা কেককে ফুলে উঠতে সাহায্য করে যার ফলে সেগুলি নরম আর স্পঞ্জি হয়ে ওঠে? ঠিক আছে, এক কথায় বলতে চেয়েছে, দেখো আমরা তো কেক খাই, অনেকে কেক বা তোমার হচ্ছে পাউরুটি খাই, যেগুলো কেমন হয়, যেগুলো কিন্তু অনেকটা তোমার ফোলা থাকে, আর কি হয় সেগুলো কিন্তু তোমার স্পঞ্জি টাইপ হয়ে থাকে, অর্থাৎ নরম হয়ে থাকে। তো এই যে পাউরুটি বা তোমার হচ্ছে যে কোনো ধরনের কেক, সেগুলোকে স্পঞ্জি নরম করতে কোন গ্যাসটা ব্যবহার করা হয়ে থাকে সেটাই কিন্তু এখানে জানতে চেয়েছে। তো এবার আমরা অপশানগুলো দেখে নিই কী কী বলছে। কার্বন মনোক্সাইড বলছে, তারপর তোমার হচ্ছে বলছে এখানে মনে হচ্ছে এখানে একটু মনে হচ্ছে কোনো রকম গ্যাস হবে, এটা আমি হাইড্রোজেন ধরে নিলাম, ঠিক আছে। তারপরে কি আছে, কার্বন ডাই অক্সাইড আছে, আর লাস্ট অপশান কি বলেছে, লাস্ট অপশান কিন্তু বলেছে H2। তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে এটাকে N2 ধরতে হবে, ঠিক আছে। এটা একটা টাইপিং মিস্টেক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, তোমরা রাখবে কেক বা পাউরুটি জাতীয় খাবারের মধ্যে যে স্পঞ্জি টাইপের ব্যাপারটা থাকে সেটা আনতে কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। কোন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে, কার্বন ডাই অক্সাইড কিন্তু গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। এই কারণের জন্যই কিন্তু কি হয়, কেক বা তোমার পাউরুটিগুলো কিন্তু স্পঞ্জি বা নরম হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 9 নম্বর কোশ্চেন, যে গতিশক্তি এর সমান। গতিশক্তি এর সমান মানে কি, দেখো গতিশক্তির ড্যাশের সমান, ঠিক আছে। তো এখানে গতিশক্তির ড্যাশের সমান মানে কি, এক কথায় আমরা বলতে পারি, আমরা যদি অপশানগুলো দেখি তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফর্মুলা চেয়েছে। এক কথায় কিন্তু গতিশক্তির ফর্মুলা তোমাদের কাছে জানতে চেয়েছে। গতিশক্তির ফর্মুলা কি সেটা তোমাদের এতবার করিয়েছি যে তোমরা কিন্তু চোখ বন্ধ করে এর অ্যান্সারটা করতে পারবে। যে গতিশক্তির ফর্মুলা কি হয়ে থাকে, গতিশক্তির ফর্মুলা কিন্তু হয়ে থাকে হাফ mv স্কোয়ার, ঠিক আছে। কি হয়ে থাকে, হাফ mv স্কোয়ার কিন্তু হয়ে থাকে গতিশক্তির ফর্মুলা। আমরা সকলে জানি গতিশক্তিকে আমরা কি দিয়ে ডিনোট করি, গতিশক্তিকে কিন্তু আমরা ডিনোট করি তোমার হচ্ছে কাইনেটিক এনার্জি বা কে ই দিয়ে। তো আমরা কি জানি, কে ই সমান সমান কী হয়ে থাকে, কে ই সমান সমান কিন্তু হয়ে থাকে হাফ mv স্কোয়ার। যেখানে এম মানে কি, যেখানে এম মানে কিন্তু হয়ে যাচ্ছে মাস, আর ভি মানে কি হয়ে যাচ্ছে, ভি মানে কিন্তু হয়ে যাচ্ছে ভেলোসিটি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 10 নম্বর কোশ্চেন, যে পিএইচের মান 7 থেকে 14তে বেড়ে গেলে এটি ড্যাশ প্রদর্শন করে, ঠিক আছে। এটি ড্যাশ প্রদর্শন করে। এখানে আমি একটু অ্যাড করলাম যে পিএইচের মান 7 থেকে 14 দিকে গেলে এটি ড্যাশকে প্রদর্শন করে। দেখো সবার প্রথম আমরা জানি পিএইচ স্কেল সম্পর্কে, আমরা জানি পিএইচ স্কেলের কাজ কি, পিএইচ স্কেলের কাজ কিন্তু হচ্ছে কোনো দ্রবণ আম্লিক নাকি ক্ষারীয় সেটাকে নির্ধারণ করা। পিএইচ স্কেলটা কেমন হয়ে থাকে, এটা মনে করো একটা পিএইচ স্কেল, এর মাঝখানে থাকে কিন্তু 7, আর এখানে থাকে হচ্ছে তোমার 0, আর এখানে থাকে হচ্ছে 14। আমরা যখন 7-এর কমে আসবো, যত 7-এর কমে আসবো তত আমরা কি পাবো, তত কিন্তু আমরা পাবো যে দ্রবণটা অ্যাসিডিক হয়ে যাচ্ছে বা আম্লিক হয়ে যাচ্ছে। আর 7 থেকে যত 14-এর দিকে যাব তত কিন্তু কী হয়ে যাবে, দ্রবণটা কিন্তু ক্ষারীয় হয়ে যাবে। এবার দেখো আমাদের কিন্তু এটাই বলেছে যে 7 থেকে 14তে যদি বেড়ে যায় তাহলে সেটা কি প্রদর্শন করে, কিন্তু সেটার যে ল্যাঙ্গুয়েজটা দিয়েছে সেটা কিন্তু একটা সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ দিয়েছে, ঠিক আছে। কেমন ল্যাঙ্গুয়েজ দিয়েছে, দেখো কি বলেছে, যে এইচ প্লাস আয়ন, এটা এইচ প্লাস হবে, ঠিক আছে। যে এইচ প্লাস আয়নের ঘনত্ব বৃদ্ধি পাবে, OH মাইনাস আয়নের ঘনত্ব হ্রাস পাবে, এইচ প্লাস আয়নের ঘনত্ব হ্রাস পাবে, আর OH মাইনাস আয়নের ঘনত্ব বৃদ্ধি পাবে। দেখো এখানে কিন্তু দুটো টার্ম দিয়েছে, একটা হচ্ছে এইচ প্লাস আর একটা কি দিয়েছে, আর একটা কিন্তু দিয়েছে OH মাইনাস। দেখো এইচ প্লাস মানে কি, যত বেশি এইচ প্লাস হবে তত বেশি কিন্তু সেটার কি হবে না, তত বেশি কিন্তু সেটার তোমার হচ্ছে অ্যাসিডিটি বা আম্লিকতা বাড়বে। আর যত কিন্তু তোমার OH মাইনাস বেশি হবে তত কিন্তু তার ক্ষারীয়তা, অর্থাৎ সেটা কিন্তু বেশি ক্ষারীয় হবে। এবার আমরা কি দেখতে পেলাম, যখন স্কেলের ছবিটা এঁকেছিলাম, যে 7 থেকে 14-এর দিকে গেলে কি হচ্ছে, 7 থেকে 14-এর দিকে গেলে কিন্তু আমাদের যে পিএইচ স্কেলের যে তোমার হচ্ছে ক্ষারীয়তা যেটা, সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। তাই সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে OH মাইনাস আয়নের ঘনত্ব বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো অপশান ডি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে OH মাইনাস আয়নের ঘনত্ব কিন্তু বৃদ্ধি পাবে। দেখো এই ধরনের যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু সব কনসেপচুয়াল কোশ্চেন, যদি তোমাদের কনসেপ্টে ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তোমরা এই ধরনের অ্যান্সারগুলো করতে পারবে। তাই বলছি প্রত্যেক দিন রেগুলার কিন্তু আমাদের চ্যানেলে সায়েন্সের ক্লাস আপলোড করা হয়, সায়েন্সের ক্লাসগুলো তোমরা রেগুলার ফলো করো, এইভাবে কিন্তু তোমরা নতুন নতুন কনসেপ্ট শিখতে পারবে। আমার মনে হয় যে এত সোজা আর এত সরল ভাষায় তোমরা এই ধরনের কনসেপ্ট আর কোথাও পাবে না। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন, আজকের 11 নম্বর কোশ্চেন কি বলেছে, যে উভচর গাছ কোন শ্রেণীতে পড়ে। দেখো উভচর গাছ মানে কি, উভচর গাছ মানে কিন্তু যে ধরনের গাছগুলো তোমাদের জলেও থাকে আবার ডাঙাতেও থাকে, এক কথায় কিন্তু বলতে পারি আমরা স্যাঁতস্যাঁতে জায়গায় থাকে, ঠিক আছে। জলের মধ্যে থাকতে পারে, জলের মধ্যে থাকলে ভেজা জায়গা থাকবে, আর জলের মধ্যে না থাকলে কি থাকবে, জলের মধ্যে না থাকলে কিন্তু স্যাঁতস্যাঁতে জায়গা
জায়গায় থাকবে। ঠিক আছে, তো দেখো আমরা কিন্তু এই কোশ্চেনটা আগেও করেছি, জাস্ট কোশ্চেনের যে ফরম্যাটটা আছে সেটা কিন্তু একটুখানি ঘুরিয়ে দিয়েছে। সেটা কি বলেছে, সেটা বলেছে যে তোমার যে উভচর শ্রেণীর গাছেদের মধ্যে কোনটা পড়ে। তো আমরা কিন্তু আগে পড়েছি যে ব্রায়োফাইটা গোত্রের যে উদ্ভিদগুলো হয়ে থাকে, সেই ব্রায়োফাইটা গোত্রের যে উদ্ভিদগুলো হয়ে থাকে তাদেরকে কিন্তু বলা হয়ে থাকে উদ্ভিদ জগতের উভচর বা অ্যাম্ফিবিয়ান অফ প্লান্টস কিংডম। ঠিক আছে, সেটা কিন্তু বলা হয়ে থাকে উদ্ভিদ জগতের উভচরকে কিন্তু বলা হয়ে থাকে অ্যাম্ফিবিয়ান্স অফ প্লান্ট কিংডম। এবার এই যে ব্রায়োফাইটা গোত্রের যে উদ্ভিদগুলো আছে, সেই ব্রায়োফাইটা গোত্রের উদ্ভিদগুলোর উদাহরণ কি? তো ব্রায়োফাইটা গোত্রের যে উদ্ভিদ আছে তার উদাহরণ কিন্তু হয়ে যাচ্ছে মস। ঠিক আছে, মস কিন্তু হয়ে যাচ্ছে ব্রায়োফাইটা জাতীয় গোত্রের উদ্ভিদের উদাহরণ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 12 নম্বর কোশ্চেন, যদি কোনো দ্রবণ নীল লিটমাসকে লাল করে তবে তার সম্ভাব্য পিএইচ হবে। তো দেখো এখানে একটা অপশান আছে, এটা পরে আছে, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা আছে 8। তো মনে করো এখানের যে ডি নাম্বার যে অপশানটা আছে এটা তোমার 8 আছে, তাহলে তোমরা একবারে দেখতে পাবে। দেখো এখানে আমাদেরকে আবার কি করতে হবে, আবার কিন্তু পিএইচ স্কেলটা আঁকতে হবে। মাঝখানে কিন্তু হয়ে যাচ্ছে 7, এখানে হয়ে যাচ্ছে 0, আর এখানে কিন্তু হয়ে যাচ্ছে 14। ঠিক আছে, এবার যদি তোমরা খেয়াল করো কি বলেছে, যে কোনো দ্রবণ নীল লিটমাসকে লাল করে। দেখো সবার প্রথম কিন্তু তোমাকে জানতে হবে যে লিটমাসের কাজ কি। লিটমাস কিন্তু হয়ে যাচ্ছে একটা নির্দেশক, যেটা কিন্তু কোনো একটা দ্রবণ অ্যাসিডিক নাকি তোমার হচ্ছে ক্ষারীয় সেটা কিন্তু নির্ধারণ করে। আর লিটমাস কি করে, লিটমাস কিন্তু যখন তোমার ওটাকে তুমি অ্যাসিডে ডোবাবে তখন কি হবে, তখন কিন্তু ওটা নীল লিটমাস লাল হয়ে যাবে, আর যখন তোমরা ওটাকে ক্ষারের মধ্যে ডোবাবে তখন লাল লিটমাস কিন্তু নীল হয়ে যাবে। এবার দেখো আমাদের এখানে কি বলেছে, আমাদের এখানে কিন্তু বলেছে যে নীল লিটমাস লাল হয়ে যাবে। এক কথায় এর মানে কি, এক কথায় এর মানে কিন্তু দ্রবণটা অ্যাসিডিক হবে। আর আমরা একটু আগে কী শিখলাম, আমরা একটু আগে কিন্তু শিখলাম 7-এর কম যেগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু অ্যাসিডিক হয়ে থাকে। তো তোমরা যদি এখানে অপশানগুলো দেখে থাকো, দেখো 7-এর কম কিন্তু একমাত্র একটাই আছে, সেটা হচ্ছে 6। তাই এই 6টাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কারণ 7 কেন হবে না, দেখো 7 মানে কিন্তু হয়ে যাচ্ছে প্রশমিত, যেরকম জল, অর্থাৎ যেটা কিন্তু না অ্যাসিডিক না হচ্ছে তোমার বেসিক। ঠিক আছে, তারপরে 9 আর 8 কি, দুটোই কিন্তু 7-এর পরবর্তী চলে আসছে, তাই দুটোই কিন্তু কী হয়ে যাবে, দুটোই কিন্তু হয়ে যাবে ক্ষারীয়। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 13 নম্বর কোশ্চেন, একটি ছত্রাকজনিত কোষ প্রাচীর ড্যাশ দিয়ে গঠিত হয়ে থাকে। ঠিক আছে, এক কথায় কিন্তু এখানে বলতে চেয়েছে যে ছত্রাক জাতীয় যে গাছগুলো হয়ে থাকে, যেরকম তোমার বলতে পারো ব্যাঙের ছাতা বা অ্যাগারিকাস, ঠিক আছে, ছত্রাক জাতীয় বা মাশরুম বলা যেতে পারে, ছত্রাক জাতীয় যে গাছগুলো হয়ে থাকে তাদের যে কোষ প্রাচীর সেটা কি দিয়ে তৈরি হয়ে থাকে। দেখো নর্মাল যে উদ্ভিদগুলো থাকে না, মনে করো নর্মাল যে সমস্ত গাছগুলো থাকে, আম জাম কাঁঠাল আমরা বলতে পারি, সেই সমস্ত গাছের যে কোষ প্রাচীর হয় সেগুলো কিন্তু তৈরি হয় সেলুলোজ দিয়ে। কী দিয়ে তৈরি হয় সেগুলো কিন্তু তৈরি হয় সেলুলোজ দিয়ে, বা ম্যাক্সিমাম উদ্ভিদের ক্ষেত্রেই কিন্তু আমরা সেলুলোজটাকে দেখতে পারবো। কিন্তু মনে রাখবে ছত্রাকজনিত যে উদ্ভিদগুলো হয়ে থাকে সেগুলোর যে কোষ প্রাচীর সেটা কিন্তু তৈরি হয় তোমার কাইটিন দিয়ে। ঠিক আছে, কী দিয়ে তৈরি হয়, সেটা কিন্তু তৈরি হয় তোমার কাইটিন দিয়ে। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার পরীক্ষাতে এসেছে, যেহেতু এটা কিন্তু একটা এক্সেপশনাল, সেই কারণের জন্য কিন্তু এটা পরীক্ষাতে অনেকবার এসেছে, আর এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 14 নম্বর কোশ্চেন, যে একটি বস্তুর গতিশক্তি কিসের সঙ্গে বৃদ্ধি পাবে। দেখো এর থেকে সোজা কোশ্চেন আর হতে পারে না। ঠিক আছে, যে বলেছে কোনো একটা বস্তুর গতিশক্তি কিসের সাথে বৃদ্ধি পাবে, তো আমরা যদি এখানে গতিশক্তির ফর্মুলাটা লিখি তাহলেই কিন্তু আমরা এখানে বুঝতে পারবো। এক সেকেন্ড, এটা একটু নিচে চলে গেল। হ্যাঁ, দেখো কি বলেছে, যে কোনো বস্তুর গতিশক্তি কিভাবে বৃদ্ধি পায়। তো আমরা যদি গতিশক্তির ফর্মুলাটা লিখি তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো। দেখো এখানে এই যে হাফ আছে, এটা তো তোমার ফর্মুলার হাফ, এটা কিন্তু কখনো পাল্টাবে না। আর এম মানে কি, এম ফর কিন্তু হয়ে যাচ্ছে মাস। আর আমরা কি জানি, আমরা কিন্তু জানি যে কোনো বস্তুর মাস সবসময় আনচেঞ্জড থাকে, অর্থাৎ কোনো বস্তুর মাস যদি 10 কেজি থাকে সেটা কিন্তু কখনো 11 কেজি হয়ে যাবে না, অর্থাৎ এটা কোনো বাড়ার সম্ভাবনাই নেই। একমাত্র বাড়তে পারে কি, একমাত্র কিন্তু বাড়তে পারে বস্তুর যে ভেলোসিটি, অর্থাৎ বস্তুর যে তোমার গতিবেগ আছে, এটা তোমার 5ও হতে পারে, 5 থেকে 10ও হতে পারে, 10 থেকে 15 হতে পারে। তাই আমাদের সঠিক অ্যান্সার কী হবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কোনো বস্তুর গতিশক্তি কিসের সঙ্গে বৃদ্ধি পায়, কোনো বস্তুর গতিশক্তি কিন্তু তার দ্রুতি, স্পিড বা ভেলোসিটির সঙ্গে কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 15 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি চুনের জলকে দুধের মতো সাদা করে দেয়। ঠিক আছে, তো দেখো ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান দিয়েছে। কি দিয়েছে, কার্বন ডাইঅক্সাইড দিয়েছে। ঠিক আছে, এখানে এটা NO2 হবে,
NO2 হবে, একটা হচ্ছে তোমার এটা হয়ে যাবে O3 মানে কি, O3 মানে কি, এক সেকেন্ড একটু দেখবে, হ্যাঁ এটা কি আছে, এটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার CO2 মানে কার্বন ডাইঅক্সাইড হবে, এটা কিন্তু O2 মানে তোমার হচ্ছে অক্সিজেন হবে, এটা হবে O3, O3 মানে কোন গ্যাস, O3 মানে কিন্তু হয়ে যাচ্ছে ওজোন গ্যাস, ঠিক আছে। আর CO মানে কি, CO মানে কিন্তু হয়ে যাচ্ছে কার্বন মনো অক্সাইড। তো নিম্নলিখিত কোন যে তোমার গ্যাসটা আছে সেটা যে চুনের যে জল থাকে সেটাকে দুধের মতো সাদা করে দেয়। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাস যখন আমরা মনে করো চুন জলের মধ্যে দিয়ে চালনা করলাম তখন সেটাকে কি করবে, চুন জলটাকে কিন্তু একদম দুধের মতো সাদা করে দেবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 16 নম্বর কোশ্চেন। ওহমের সূত্রের মতে যদি কারেন্ট 1 বৃদ্ধি পায়, ঠিক আছে, মানে কারেন্ট এখানে তোমার মনে করো কারেন্টটা বৃদ্ধি পাচ্ছে, এটা 1 হবে না, এটা হয়ে যাবে তোমার I, ঠিক আছে। কারেন্টকে আমরা কি দিয়ে প্রকাশ করি, কারেন্টকে আমরা I দিয়ে প্রকাশ করি। ওহমের সূত্রের মতে যদি কারেন্ট I বৃদ্ধি হয় তাহলে আর যদি বিভব পার্থক্য ধ্রুবক থাকে তবে নিচের কোন স্টেটমেন্টটা সত্যি হতে পারে, ঠিক আছে। কি বলেছে দেখো আরেকবার দেখো। সবার প্রথমে ওহমের সূত্র কি, ওহমের সূত্র কিন্তু হয়ে যাচ্ছে V = IR, ঠিক আছে, V = IR কিন্তু হয়ে যাচ্ছে ওহমের সূত্র। এবার দেখো এখানে কি বলেছে, বলেছে যে ওহমের সূত্রের মতে যদি কারেন্ট বৃদ্ধি পায়, মনে করো কারেন্ট বৃদ্ধি পেল, ঠিক আছে, কারেন্ট বৃদ্ধি পেল তবে এবং বিভব পার্থক্য V যদি ধ্রুবক থাকে, অর্থাৎ Vটা কি থাকবে, Vটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, তবে নিচের কোন স্টেটমেন্টটা সত্যি। দেখো কি বলেছে, যে প্রতিরোধ হ্রাস পায়, প্রতিরোধ অপরিবর্তিত থাকে, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, আর কি আছে, বিভব পার্থক্য হ্রাস পায়। তো মনে রাখবে যদি তোমার হচ্ছে মানে ভিটা কনস্ট্যান্ট থাকে, আমরা এটাকে একটা এক্সাম্পলের মাধ্যমে কিন্তু করতে পারি। দেখো কীরকম এক্সাম্পল কিন্তু আমরা এখানে করতে পারি। এবার দেখো আমি মনে করো যে বিভব পার্থক্য যেটা আছে সেটা আমি কি নিলাম, বিভব পার্থক্য মনে করো আমি 30 নিলাম, ঠিক আছে, এটা আমি একদম ফিক্সড রেখে দিলাম, ঠিক আছে। আর এখানে আমাদের I কত, মনে করো এখানে আমাদের I দিয়েছি 6, মানে তোমার যে I যেটা আছে এটা মনে করো V আছে, এটা হচ্ছে I, আর আমরা R কত দিয়েছি, আমরা মনে করো R দিয়েছি হচ্ছে 5, ঠিক আছে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে এটা উল্টো হয়ে যাবে, মনে করো তোমার হচ্ছে এক সেকেন্ড এটাকে আমি ভালো করে এখানে এক্সপ্লেন করছি, তোমরা এখানে একটু খেয়াল করবে। মনে করো আমি V সমান কি দিলাম, V সমান দিলাম হচ্ছে 30, ঠিক আছে। I সমান কত দিলাম, I সমান দিলাম হচ্ছে 5, আর যে তোমার R আছে সেই R সমান কত দিলাম, R সমান দিলাম হচ্ছে 6। এইবার যদি তোমরা খেয়াল করো তো তোমরা খেয়াল করলে কি দেখতে পাবে, মনে করো আমি ভিটাকে তো আমাদের কনস্ট্যান্ট, অর্থাৎ ভিকে কিন্তু আমাদের 30 রাখতেই হবে, ঠিক আছে। আর যে I ছিল সেই Iটা কত ছিল, 5 ছিল, আর যে রোধ ছিল সেটা কত ছিল, 6 ছিল। এটা হচ্ছে তোমার V = IR এর আমাদের যে মেন ফর্মুলা। এইবার দেখো বলেছে আমরা আইকে বৃদ্ধি করব। তো যদি আমি আইকে বৃদ্ধি করি, ঠিক আছে, মনে করো আমি আইকে কেমনভাবে বৃদ্ধি করলাম, যে এখানে এটা 30ই থাকবে, এখানে এটা 30ই থাকবে, আর মনে করো আই আমি 5-এর থেকে 10 করলাম। তো আমি যদি I 5-এর থেকে 10 করি তাহলে এটাকে কনস্ট্যান্ট রাখতে হবে, মানে আমাকে এখানে 30ই রাখতে হবে। তো 10-এর সাথে কত গুণ করলে আমি 30 পাবো, 10-এর সাথে কিন্তু 3 গুণ করলে আমি 30 পাবো। সেক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাদের যেটা R ছিল সেই R থেকে কিন্তু 6 থেকে কিন্তু কী হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কী হবে, সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্রতিরোধ হ্রাস পাবে, অর্থাৎ আমাদের যে রোধ থাকবে সেই রোধটা কিন্তু হ্রাস পাবে। আশা করি বুঝতে পেরেছো কি বললাম। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 17 নম্বর কোশ্চেন। একটি উত্থাপিত হাতুড়ি ধরে রাখে, একটি উত্থাপিত হাতুড়ি ধরে রাখে মানে মনে করো কোনো একটা হাতুড়িকে তুমি মাটি থেকে ওপরের দিকে উঁচু করে আছো, তাহলে ওই হাতুড়ির মধ্যে কোন শক্তি থাকবে, গতিশক্তি থাকবে, যান্ত্রিক শক্তি থাকবে, স্থিতিশক্তি থাকবে, আর পেশি শক্তি থাকবে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উত্থাপিত হাতুড়িতে কিন্তু সবসময় স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি থেকে থাকে। এইবার এই যে পোটেনশিয়াল এনার্জির কি ফর্মুলা আছে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা কিন্তু তোমাদের জন্য একটা HW থাকলো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আমাদের আজকের 18 নম্বর কোশ্চেন, যে একটি ভারসাম্যহীন বা আনব্যালেন্সড রাসায়নিক সমীকরণকে কি বলা হয়ে থাকে। দেখো আনব্যালেন্সড মানে কি, মনে করো তোমাকে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া দিয়ে দিল আর বললো সেটাকে কি করতে, না সেটাকে তোমার হচ্ছে ব্যালেন্স করতে, কিন্তু ব্যালেন্স করার আগে যখন তোমাকে রাসায়নিক বিক্রিয়াটা দিচ্ছে, অর্থাৎ আনব্যালেন্সড অবস্থায় দিচ্ছে, তখন সেই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে কি বলা হয়। তো মনে রাখবে সেই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে কিন্তু বলা হয়ে থাকে স্কেলেটাল রাসায়নিক বিক্রিয়া, যেগুলো কিন্তু কেমন থাকে, যেগুলো কিন্তু থাকে তোমার হচ্ছে আনব্যালেন্স, ঠিক আছে। আনব্যালেন্স যেগুলো থাকে সেগুলোকে কিন্তু বলা হয়ে থাকে স্কেলেটাল রাসায়নিক সমীকরণ। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 19 নম্বর কোশ্চেন, যে তাপমাত্রাকে সেলসিয়াস স্কেল থেকে যদি আমরা কেলভিন স্কেলে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে। দেখো
তাপমাত্রা মানে কি? তাপমাত্রা মানে কিন্তু এখানে হয়ে যাচ্ছে আমাদের টেম্পারেচার। আমরা যদি টেম্পারেচারকে সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? দেখো, সবার প্রথম কিন্তু তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে। সেটা কি? সেটা কিন্তু হয়ে যাচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কত ডিগ্রি কেলভিন হয়ে থাকে? সমান সমান কিন্তু হয়ে থাকে 273 ডিগ্রি কেলভিন। ঠিক আছে, এইবার তুমি যদি দেখো তাহলে তুমি যদি এখানে 0 থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করো তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে কিন্তু 273 প্লাস 1 করতে হবে। বা তুমি যদি মনে করো এখানে 5 ডিগ্রি সেলসিয়াস করলে সেক্ষেত্রে তোমায় কি করতে হবে? সেক্ষেত্রে কিন্তু তোমার যে 273 থাকবে তার সাথে কি করতে হবে? 5টাকে যোগ করতে হবে। এদিকে যতটা বাড়বে 273-এর পর কিন্তু তোমাকে ঠিক ততটাই বাড়াতে হবে। এবার আমরা স্টেটমেন্টগুলো দেখব যে 273 বিয়োগ করতে হবে, 273 গুণ করতে হবে, 273 যোগ করতে হবে। তো আমরা কি দেখতে পাচ্ছি? যে টেম্পারেচারটা কিন্তু আমাদের এখানে রয়েছে সেলসিয়াসে, সেটাকে আমাদের কার সাথে যোগ করতে হচ্ছে? সেটাকে কিন্তু আমাদেরকে 273-এর সঙ্গে যোগ করতে হচ্ছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে 273 যোগ করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি কী বললাম। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে যে 100 ওয়াটের একটি বৈদ্যুতিক ল্যাম্প প্রতিদিন 5 ঘন্টা ব্যবহার করা হয়। ল্যাম্প দ্বারা 3 দিনে কত পরিমাণ শক্তি খরচ হবে? দেখো কি বলেছে, সবার প্রথম দেখো কি করতে হবে? আমাদের কিন্তু শক্তির পরিমাণ বের করতে হবে। আর দেখো অপশানগুলো দেখলে তোমরা কি দেখতে পাচ্ছ যে কিসে বের করতে হবে? ইউনিটে কিন্তু বের করতে হবে। এবার দেখো ইউনিটের ফর্মুলা কি হয়ে থাকে? তো মনে রাখবে ইউনিট সমান সমান কি হয়ে থাকে? ইউনিট সমান সমান কিন্তু হয়ে থাকে W ইন্টু এইচ। ঠিক আছে, W ইন্টু এইচ। আর নিচে কি করতে হয়? নিচে কিন্তু আমাদেরকে 1000 দিয়ে ভাগ করতে হয়। এই ফর্মুলাটা তোমরা চাইলে মুখস্থও করতে পারো। দেখো এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা তোমরা কিন্তু চাইলে মুখস্থও করতে পারো। ঠিক আছে, তার কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। অনেক সময় কিন্তু তোমাদের এই ধরনের ফর্মুলা দিয়ে অঙ্ক দিতে পারে। দেখো যখনই ইউনিট বের করতে দেবে তখনই তোমাদেরকে কি করতে হবে? যে পরিমাণ তোমার হচ্ছে ওয়াট থাকবে সেটাকে ঘন্টা দিয়ে যোগ করতে হবে, মানে ঘন্টা দিয়ে গুণ করতে হবে। আর কি করতে হবে? আর কিন্তু সেটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। এইবার যদি তোমরা খেয়াল করো, দেখো সবার প্রথমে কি বলেছে? আমাদের ওয়াট কত বলেছে? ওয়াট বলেছে আমাদের হচ্ছে তোমার 100 ওয়াট। ঠিক আছে, কত ঘন্টা করে চলেছে? তো আওয়ার কিন্তু বলেছে তো তোমার 5 ঘন্টা করে চলেছে। এবার দেখো কত দিন চলেছে? 3 দিন চলেছে। ঠিক আছে, কত দিন চলেছে? 3 দিন চলেছে। ডে কত? ডে কিন্তু চলেছে তোমার 3 দিন। এবার কি করতে হবে? এবার জাস্ট আমাদেরকে এগুলোকে যোগ করতে হবে। তো আমরা যদি এখানে দেখতে পাই আমরা কি পাচ্ছি? আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 100 ওয়াটের কারেন্ট পড়েছে, প্রত্যেক দিন 5 ঘন্টা করে পড়েছে, আর 3 দিন পড়েছে। তো আমরা এখানে আলটিমেটলি কত পাচ্ছি? আমরা কিন্তু এখানে আলটিমেটলি পেয়ে যাচ্ছি 500, আর এখানে 1500। ঠিক আছে, 1500 ওয়াট আওয়ার কিন্তু আমরা এখানে আমাদের যে মানে তোমার শক্তির যে খরচা হয়েছে অর্থাৎ পাওয়ারের যে কনজামশন হয়েছে সেটা কিন্তু আমরা এখানে পেলাম। আর আমাদের ফর্মুলা কী ছিল? আমাদের ফর্মুলা ইউনিট ইকুয়ালস টু কী ছিল? যে WH বাই কত হয়ে যাচ্ছে? WH বাই কিন্তু হয়ে যাচ্ছে 1000। এবার জাস্ট কী করতে হবে? এই 1500কে তোমাদের কী করতে হবে? না 1000 দিয়ে কিন্তু ভাগ করতে হবে, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করতে হবে। তো এটার সাথে এটা কেটে যাবে, এটার সাথে এটা কেটে যাবে। কত পড়ে থাকবে? পড়ে থাকবে কিন্তু 15/10। আর 15/10 মানে কি? আমরা সকলে জানি 15/10 মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে 1.5 ইউনিট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো এই ধরনের যে কনসেপচুয়াল অঙ্কগুলো আছে এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর এই ধরনের কনসেপ্ট কিন্তু তোমরা একমাত্র আমাদের এই ক্লাসেই এত সোজা সরল ভাষায় পাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আমাদের হচ্ছে আজকের 21 নাম্বার কোশ্চেন যে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে অ্যামিটারের রিডিং কি দেখাবে? ঠিক আছে, এখানে যে অপশানগুলো আছে এগুলোতে একটু প্রবলেম আছে। এগুলো তোমার হচ্ছে ABCD এরকমভাবে হবে। ঠিক আছে, দেখো কি বলেছে? বলেছে যে তারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে অ্যামিটারের রিডিং কি দেখাবে? দেখো অ্যামিটার কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে? কোনো একটা বর্তনীতে তড়িৎ প্রবাহ হচ্ছে কি হচ্ছে না বা কতটুকু হচ্ছে সেটা জানার জন্য কিন্তু অ্যামিটার ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখো কি বলেছে যে তারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি তাহলে অ্যামিটারের রিডিং কি দেখাবে? তো মনে রাখবে তারের দৈর্ঘ্যকে যদি দ্বিগুণ করা হয় তাহলে অ্যামিটারের রিডিং কি দেখাবে? রিডিং কিন্তু দেখাবে যে এটি 1/2 কমে যাবে। ঠিক আছে, কী হবে? এটা কিন্তু 1/2 কমে যাবে। এটা যদি দ্বিগুণ হয় তাহলে এটা কিন্তু 1/2 কমে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এইভাবেই কিন্তু আমাদের ক্লাসে প্রত্যেক দিন সায়েন্সের কনসেপচুয়াল প্লাস তোমার হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালিসিস করানো হবে। আর তোমরা সকলে জানো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কিন্তু পরীক্ষাতে 70 to 80% তোমরা কমন পাবে। তো সঙ্গে থেকো, পাশে থেকো, স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।